স্বাগত জানাচ্ছি সময়ের ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি গত 2 দিন আগে পুরো দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বলা যায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। বিশেষ করে আমরা দেখেছি যে ওই সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, তার মধ্যে এমন একটি ঘটনা পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই কিন্তু আবারও প্রশ্নের মুখে ফেলেছে। তো আমি একটু বলে রাখি যে আসলে মূলত আমি বলছি যে ২৬ টুকরো করে ২টি ড্রামে করে হাইকোর্ট এলাকায় ফেলে যাওয়া যে মরদেহ, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আজকে। আর এই বিষয়ে একটু বলে রাখি যে যেহেতু সেই দিন আমরা জানি যে ১৩ নভেম্বর যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যা জুলাই ২০২৪-এর জুলাই আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজনের যে রায়ের দিন ধার্য করার কথা ছিল ১৩ নভেম্বর, সেই দিনটিকে ঘিরে কিন্তু আওয়ামী লীগের লকডাউন ঘোষণা করা হয়। তো সেই ১৩ তারিখের বেশ কয়েকদিন আগে থেকে আমরা দেখছিলাম যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল, ককটেল বিস্ফোরণ, আরও বেশ কিছু ঘটনা, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছিল। তো সেটিকে ঘিরে পুরো ঢাকা শহর এবং রাজধানী জুড়ে আমরা দেখেছি যে পুরো নিরাপত্তার বলয় দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। তো সেই অবস্থায় বিশেষ করে ট্রাইব্যুনাল যেখানে আছে সেখানে আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি বিজিবি ছিল, সেনাবাহিনীর টহল দল ছিল সেখানে, আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সংস্থা তারা ওখানে দায়িত্ব পালন করছিলেন। সেই অবস্থায় ঠিক ১৩ তারিখেই সেখানে দুটি ড্রাম ফেলে রেখে যায় কে বা কারা। তারপরে কিন্তু আসলে যে প্রশ্নগুলো উঠতে শুরু করে যে এই ঘটনা কিভাবে ঘটনা সম্ভব হলো এবং কে বা কারা এটি ঘটালো। তো তারপর কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু ধীরে ধীরে বিষয়গুলোর জট খুলতে শুরু করেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করেন এবং সর্বশেষ আমরা দেখেছি যে শনিবার যে আলাদা অভিযানে কিন্তু এই ঘটনার যে মূল হোতা, মামলার যে মূল আসামি জরেজ, তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং আলাদা অভিযানে র্যাব গ্রেপ্তার করে জরেজের যে প্রেমিকা রয়েছে শামীমা, তাকে। তো এই বিষয়টি আমি আজকে আলোচনা করব এবং এই বিষয়ে আজকে তাদের গ্রেপ্তারের বিষয়ে কিন্তু কথা বলেছে পুলিশ এবং র্যাব আলাদাভাবে। এই দুটি সংস্থার যে দেওয়া তথ্য সেই বিষয়ে আলোচনা করার আগে আমি একটি প্রতিবেদন দেখে আসতে চাই। গেল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি ড্রামে করে ২৬ টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে। ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব ৩-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করার পর ব্ল্যাকমেইল না করে নেশাগ্রস্ত জরেজ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ২৬ টুকরো করে ফেলে দেয় হাইকোর্ট এলাকায়। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ১০ লক্ষ টাকা আদায় করা সম্ভব। ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে একান্ত সময় কাটায়। তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। শামীমার সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনে যাওয়ায় জরেজের স্ত্রী আশরাফুলকে মীমাংসার দায়িত্ব দেন। তবে একসময় শামীমার প্রতি দুর্বল হয়ে পড়েন আশরাফুল। গেল ১২ নভেম্বর তারা ৩ জন ভাড়া বাসায় ওঠার পর আশরাফুল অনৈতিক সম্পর্ক করতে চাইলে জরেজের সঙ্গে বিরোধ হয় তার। পরে আশরাফুলকে থামাতে হাত ও মুখ বাঁধলে শ্বাসরোধে মারা যান তিনি। পরে লাশ টুকরো টুকরো করে ড্রামে ভরে ফেলে দিয়ে আসে হাইকোর্ট এলাকায়। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি তো দেখতে পেলাম যে র্যাব এবং পুলিশের যে তথ্য তার মধ্যে কিন্তু অসংলগ্নতা রয়েছে। বিশেষ করে বলা যায় যে র্যাবের যে আসলে তথ্য সেখানে তারা
প্রথম দিকে বলছিল যে অর্থ আত্মসাতের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, তাকে হচ্ছে অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেল করার কথা। তো সেই মুহূর্তে আসলে কেন তাকে হত্যা করা হলো, তার কাছে টাকা দাবি কেন করা হলো না, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন রয়ে গেছে। আবার অপরদিকে আমরা পুলিশের যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু একেবারে ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই দুটি সংস্থার তথ্যগুলো তুলনামূলক চিত্র বলবো, তার আগে আমি একটু যে সাদৃশ্যগুলো বলে আসি। যে দুটি সংস্থার যে তথ্য কিন্তু বলছে যে সেই দিন 12 নভেম্বর আসলে মূলত শনিরাখড়া একটি ভাড়া বাসায় শামীমা, জরেজ এবং আশরাফুল তারা তিনজন একটি ভাড়া বাসায় ওঠেন। সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। তো সেই জায়গাতে দুটি সংস্থাই বলছে যে শামীমা মাল্টার জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আশরাফুলকে অচেতন করার চেষ্টা করেন। পরবর্তীতে আসলে একটা পর্যায়ে যে কোনোভাবেই ঘটনাটি সেই হত্যাকাণ্ডের দিকে এগিয়ে যায় এবং পরবর্তীতে তারা হচ্ছে যে দুটি সংস্থার বক্তব্যই বলছে যে হত্যার পরে যখন তারা হচ্ছে যে ঘাবড়ে যায়, একটা সময় চিন্তা করে যে এখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে, তখনই তারা এই লাশটিকে 26 টুকরো করে এটিকে গুম করার এবং এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দুটি সংস্থাই বলছে যে তারা একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় এবং জরেজ হচ্ছে যে আশরাফুলের যে লাশটিকে 26 টুকরো করে সেটিকে তারা দুটি ড্রামের ভেতর ভরে ওপরে চাল দিয়ে আসলে এমনভাবে বোঝানোর চেষ্টা করে যেন ভেতরে কোনো লাশ নেই এবং পরবর্তীতে তারা হাইকোর্ট এলাকায় সিএনজি করে গিয়ে সেখানে দুটো ফেলে রেখে আসে। আর একটু আমি যে তুলনামূলক চিত্র যদি একটু দেখতে চাই, আমি একটু পুলিশ এবং র্যাব কী বলছে সেটি আমি তুলনা করার চেষ্টা করব। প্রথমে আমি র্যাবের তথ্য দেখি। আসলে যে র্যাবের মূল বক্তব্যটি হচ্ছে যে বড় অঙ্কের অর্থ হাতানোর জন্য ব্ল্যাকমেল করার পরিকল্পনা। এখানে র্যাব বলছে যে মূলত জরেজ তার প্রেমিকা শামীমাকে আসলে সে তথ্যটি দেয় যে আশরাফুলকে ব্ল্যাকমেল করলে বড় অঙ্কের যে 10 লাখের মতো অর্থ আত্মসাৎ করার সুযোগ আছে তাদের হাতে এবং এটি করা সম্ভব হলে জরেজ হচ্ছে 7 লাখ টাকা নেবে এবং শামীমাকে দেওয়া হবে 3 লাখ টাকা। তো এই জায়গা থেকে আসলে তারা যে ছলে বলে কৌশলে শামীমাকে আশরাফুলের পেছনে আসলে লেলিয়ে দেয় এবং শামীমা হচ্ছে বিভিন্নভাবে তাকে ফুসলানোর চেষ্টা করে, তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে। পরবর্তীতে হচ্ছে যে তারা তিনজন একত্রে ওঠে এবং সেখানে র্যাব বলছে যে শামীমা এক পর্যায়ে মাল্টার জুস খাইয়ে ঘুমের ওষুধ মেশানো ছিল সেটি অচেতন করে এবং তারা অন্তরঙ্গ ভিডিও ধারণ করে, জরেজ যেটি লুকিয়ে ভিডিওটি ধারণ করে। কিন্তু তারপরেই বলছে র্যাব যে সেখানে হচ্ছে ইয়াবা সেবন করে থাকে জরেজ, সে কারণে সে উত্তেজিত হয়ে পড়ে, সে ব্ল্যাকমেইলের চিন্তা থেকে হয়তো বা বেরিয়ে আসে। তারপর সে হাতুড়ি দিয়ে এলোপাতারিভাবে পেটাতে শুরু করে জরেজকে এবং জরেজের আশরাফুলকে, এবং আশরাফুলের হাত বাঁধা ছিল, তার মুখও এক পর্যায়ে তারা বাঁধে, এক পর্যায়ে পেটানোর কারণে এবং শ্বাসরোধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তারপরেই কিন্তু আসলে তারা যে তাকে খণ্ড খণ্ড করে হাইকোর্টে ফেলে দিয়ে আসে এবং পরবর্তীতে জরেজ তার মতো রংপুরে পালানোর চেষ্টা করে এবং শামীমা হচ্ছে কুমিল্লায় গিয়ে পালায়। তো এই জায়গা থেকে আমি একটু পুলিশের যে তথ্য সেটি একটু দেখে আসার চেষ্টা করব যে এর সঙ্গে পুলিশের তথ্যর অনেক ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ বলছে যে এখানে অর্থ আত্মসাতের কোনো ব্যাপার নেই, মূলত ত্রিভুজ প্রেমের পরিণতি থেকেই এই মৃত্যুর ঘটনা। এবং পুলিশ বলছে যে মূলত জরেজের সঙ্গে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সম্পর্ক ছিল শামীমার। পরবর্তীতে শামীমা এবং জরেজের ব্যাপারটি জরেজের স্ত্রী জেনে যায় এবং জেনে যাওয়ার পরে আমরা দেখেছি যে জরেজের স্ত্রী তার বিশ্বস্ত বন্ধু, কাছের বন্ধু আশরাফুলকে বলে যে ব্যাপারটি যেন তিনি মীমাংসা করেন এবং শামীমার কাছ থেকে যেন ফিরে আসেন জরেজ তার স্ত্রীর কাছে। তো সেই জায়গা থেকে আশরাফুল যখন মীমাংসা করতে যায়, শামীমার সঙ্গে যোগাযোগ করে, তখন তিনি আসলে তার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের বক্তব্য অনুযায়ী যে শামীমা এবং জরেজ এবং আশরাফুল তারা পরিকল্পনা করে যে জরেজকে তারা জাপানে পাঠাবে। যেহেতু আশরাফুলের কাছে অনেক টাকা আছে, তিনি বড় ব্যবসায়ী, আর সে কারণে যে 14 লাখ টাকা লাগবে জাপানে পাঠাতে, সেক্ষেত্রে শামীমা বলে যে তাৎক্ষণিকভাবে 7 লাখ টাকা দেবেন তিনি এবং পরবর্তীতে জাপানে গিয়ে জরেজ কাজকর্ম করে সেখান থেকে বাকি 7 লাখ টাকা পরিশোধ করবেন আশরাফুলকে। এমন পরিকল্পনা থেকে তারা তাদের ভাড়া বাসায় ওঠেন এবং পরবর্তীতে পুলিশের বক্তব্য অনুযায়ী শামীমা হচ্ছে সেখানে আশরাফুলকে অবচেতন করার চেষ্টা করেন মাল্টা জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে। তারপর হচ্ছে জরেজের সঙ্গে তিনি অন্তরঙ্গ হবেন এরকম একটি পরিকল্পনা তাদের ছিল, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ানোর পরও তিনি অবচেতন হচ্ছিলেন না, তিনি বারবার জেগে যাচ্ছিলেন। সে কারণে তাদের যে সম্পর্ক করতে বাধাগ্রস্ত ছিল এবং এক পর্যায়ে
যে আশরাফুল হচ্ছে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় শামীমাকে এবং সে বারবার তার সঙ্গে চেষ্টা করে, জোরাজুরি করে। এক পর্যায়ে সেখানে জরেজ এবং আশরাফুলের যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়। তো এক পর্যায়ে তারা প্রথমে আশরাফুলের হাত বাঁধে এবং যখন জরেজ আশরাফুলের সঙ্গে পেরে উঠছিলেন না, তখন যে শামীমা হচ্ছে তার ওড়না দিয়ে মুখের মধ্যে পেঁচিয়ে আমরা দেখেছি যে তারপর হচ্ছে কস্টেপ দিয়ে হচ্ছে তারা সেখানে তাকে মুখ বন্ধ করে দেয়। তো পরে পুলিশের বক্তব্য অনুযায়ী শুধু হাতুড়ি দিয়ে একটি পায়ে আঘাত করে আশরাফুলের জরেজ, যেন হচ্ছে তিনি একটু নিস্তেজ হয়। এবং পরবর্তীতে তারা বুঝতেও পারেনি, একটা সময় শ্বাসরোধ হয়ে যে শামীমা এবং জরেজ কোনোভাবেই টের পাননি, তারা শ্বাসরোধ হয়ে যে আশরাফুল মারা গেছেন। তো তারপরে হচ্ছে যে পুলিশ বলছে যে তারপরে তারা ঘাবড়ে যান এবং তারপরে যে ২৬ টুকরো করে তাকে হাইকোর্টে ফেলার ব্যাপারটি। আর এখানে বলে রাখা ভালো যে র্যাবের সঙ্গে পুলিশের এই কথাটি একেবারেই সাংঘর্ষিক হয়ে গেছে। র্যাব যেখানে বলছে ইয়াবা খেয়ে, ইয়াবা সেবন করায় মাদকগ্রস্ত হওয়ার কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে জরেজ উত্তেজিত হয়ে তাকে পেটানো শুরু করে, সেখানে পুলিশ বলছে যে তারা এই ঘটনা থেকে এবং বিভিন্ন আলামত থেকে কোনো ধরনের মাদক সংশ্লিষ্টতা তারা খুঁজে পাননি। তো এই জায়গা থেকে আসলে পুলিশ এবং র্যাব দুই সংস্থাটি বলছে যে তারা আরও অধিকতর তদন্ত করবেন এবং পরবর্তীতে তদন্ত আরও বিস্তারিত তদন্তের পর কিন্তু বিস্তারিত তথ্য উঠে আসবে। কিন্তু আসলে এই যে দুটি সংস্থার ভিন্ন ভিন্ন তথ্য, এটি কিন্তু আসলে বিভিন্ন মানুষের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে এনেছে এবং দুটি সংস্থার আসলে যে তথ্য ভিন্ন এবং কিছু কথা সাংঘর্ষিক, এই জায়গাটি কিন্তু আসলে জনমনে আসলে একটি বিদ্রূপেরও তৈরি করছে। বিশেষ করে তারা ভাবছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা অত্যন্ত বিচক্ষণ হয়ে থাকেন এবং অত্যন্ত যাচাই বাছাইয়ের পরে কিন্তু তারা কোনো মন্তব্য করেন। তো সেই জায়গা থেকে র্যাব এবং পুলিশের যে বক্তব্য ভিন্ন, এই জায়গাটি আসলে কার কথা মানুষ বিশ্বাস করবেন এবং আর কার কথাতে অসঙ্গতি রয়েছে কিংবা অসংলগ্নতা রয়েছে, এই বিষয়টিও কিন্তু প্রশ্ন উঠছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে জনমনে নানান ধরনের আসলে যে প্রতিক্রিয়া তৈরি করছে এবং আমরা দেখছি যে এই দুটি ব্রিফিং হয়েছে। র্যাবের ব্রিফিংটি কিন্তু আমরা দেখেছি সকাল 10টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে হয়েছে এবং 12টার দিকে হয়েছে ডিএমপি মিডিয়া সেন্টারে মিন্টো রোডে, সেখানে পুলিশের ব্রিফটি হয়েছে। তো এই দুটি ঘটনা সামনে আসার পর থেকেই যখন সংবাদটি প্রচারিত হয়েছে, আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এবং যেমনটি আমি শুরুতে বলছিলাম যে এই ঘটনা যেমন সার্বিকভাবে দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে, তেমনভাবে এই দুটি সংস্থার দুটি ভিন্ন ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরাটিও কিন্তু তারা কিন্তু নানানভাবে প্রশ্নবিদ্ধ করছেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে এই মুহূর্তে যে কী পর্যায়ে রয়েছে এবং কতটা ভঙ্গুর পর্যায়ে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে দুটি সংস্থার মধ্যে কোনো ধরনের সামঞ্জস্য নেই কিংবা তাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ নেই। তারা নিজেদের মতো করে আসলে যে অনুসন্ধান করার চেষ্টা করছে এবং নিজেদের মতো করে তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করছে, এই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তো আমরাও আসলে বলতে পারি যে এই ঘটনাটি আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন এবং প্রাথমিক তদন্তে কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে। সব মিলে বলা যায় যে তারা যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এই মামলাটি যদি আরও পরিচালিত হয়, আরও বিভিন্ন পদক্ষেপে এটি এগিয়ে যায়, তদন্তকারী কর্মকর্তারা আরও তথ্য উদ্ঘাটন করতে পারেন, তখন আমরা হয়তো বা আসল একেবারেই যে মূল ঘটনাটি কী হয়েছিল সেটি সম্পর্কে আমরা হয়তো জানতে পারবো। সে পর্যন্ত কিন্তু এই ধোঁয়াশা ছাড়া আমাদের সামনে কোনো আসলে চিত্র নেই। তো এই ছিল আমার আজকের এই ঘটনা, যে পুলিশ এবং র্যাবের যে ভিন্ন তথ্যের ঘটনা এবং আলোচিত ২৬ টুকরো মরদেহের যে মূল বিষয়। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিতে চাই, হয়তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গে থাকুন।